একবার শুধু কল্পনা করুন, আপনি পুরনো লাইব্রেরিতে কাজ করেন। আপনার প্রতিদিনের কাজ শুধু ধুলো ঝাড়া আর পুরনো বইগুলো গুছিয়ে রাখা, আর দিনের শেষে দরজায় তালা লাগিয়ে বাড়ি ফিরে যাওয়া। কিন্তু একদিন হঠাৎ একটি বইয়ের ভেতর থেকে এমন একটি চিঠি বেরিয়ে এলো, যেটি সেখানে লুকিয়ে ছিল প্রায় 30 বছর ধরে। চিঠিটিতে কোনো নাম ছিল না, কোনো ঠিকানা ছিল না, ছিল না কোনো স্বাক্ষরও। ছিল শুধু একটি লাইন, শিরিন হারিয়ে যায়নি, ওকে হারিয়ে দেওয়া হয়েছে। এই একটি বাক্যই একটি বহু বছর আগে বন্ধ হয়ে যাওয়া নিখোঁজের তদন্তকে আবার জাগিয়ে তুলেছিল। পুলিশের পুরনো নথি খুলেছিল, ভুলে যাওয়া মানুষের স্মৃতি ফিরিয়ে এনেছিল, আর এমন কিছু প্রশ্নের জন্ম দিয়েছিল যার উত্তর খুঁজতে গিয়ে একের পর এক মানুষ বুঝতে শুরু করেছিল তারা আসলে 30 বছর ধরে ভুল গল্প বিশ্বাস করে এসেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা ছিল অন্য জায়গায়। যদি এই চিঠিটা সত্যি এত পুরনো হয়, তাহলে এত বছর ধরে এটি কারো চোখে পড়লো না কেন? আর কে এমন একজন ছিল যে সত্যিটাকে বইয়ের পাতার ভেতর লুকিয়ে রেখেছে? বাংলাদেশের অধিকাংশ পুরনো শহরের মতো নীলগঞ্জেও এমন কিছু ভবন আছে যেগুলো শুধু ইট পাথরের দেয়াল নয়, ওগুলো সময়ের সাক্ষী। নীলগঞ্জ পাবলিক লাইব্রেরি তেমনই একটি জায়গা। 1958 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই লাইব্রেরি বহু প্রজন্মের মানুষের পড়াশোনা, গবেষণা আর স্মৃতির অংশ হয়ে আছে। এখানে এমন অনেক বই আছে যেগুলো বছরের পর বছর কেউ খুলেও দেখেনি। কিছু বই শেষবার যেদিন তাকে রাখা হয়েছিল তারপর আর কোনো পাঠকের হাতেই ওঠেনি। 1996 সালের মাঝামাঝি ভবনটির সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমবারের মতো সব তাক খালি করে প্রতিটি বই আলাদা করে পরিষ্কার করার কাজ শুরু হয়। এই কাজের দায়িত্ব পড়ে লাইব্রেরির তরুণ সহকারী তানভীর হাসানের ওপর। তার কাজ খুবই সাধারণ: ধুলো পরিষ্কার করা, বইয়ের অবস্থা দেখা, নতুন করে ক্যাটালগ তৈরি করা, আর যেসব বই বছরের পর বছর কেউ স্পর্শ করেনি সেগুলো আবার তালিকাভুক্ত করা। কাজটা শুনতে যত সহজ, বাস্তবে ততটাই একঘেয়ে। কিন্তু ইতিহাসে অনেক বড় রহস্যের শুরু হয়েছে, আর তানভীর তখনও জানতো না মাত্র কয়েক মিনিট পর তার হাতে এমন একটি বই উঠতে চলেছে যেটি 30 বছর ধরে শুধু ধুলো নয়, একটি গোপন সত্য লুকিয়ে রেখেছিল। লাইব্রেরির পুরনো বইগুলো পরিষ্কার করার সময় তানভীরের নজর পড়েছিল একটি বইয়ের ওপর, যেটি যেন সময়ের ভেতর আটকে ছিল। বইটির নাম বাংলার উদ্ভিদ কোষ। লাইব্রেরির রেকর্ড অনুযায়ী শেষবার বইটি ইস্যু হয়েছিল 1966 সালের 12 সেপ্টেম্বর। তারপর 30 বছরেরও বেশি সময় বইটি আর কখনো কোনো পাঠকের হাতে ওঠেনি। প্রথমে সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু পাতাগুলো উল্টানোর সময় একটি ভাঁজ করা কাগজ নিঃশব্দে মেঝেতে পড়ে যায়। কাগজটি কোনো বুকমার্ক ছিল না, এটি ছিল একটি হাতে লেখা চিঠি। কোনো তারিখ নেই, কোনো ঠিকানা নেই, কোনো স্বাক্ষরও নেই। ছিল শুধু কয়েকটি লাইন: যদি কেউ কোনোদিন এই কাগজটা পড়ে, জেনে রেখো, শিরিন হারিয়ে যায়নি, ওকে হারিয়ে দেওয়া হয়েছে। সত্যিটা এই লাইব্রেরির দেয়ালের চেয়েও পুরনো। চিঠিটি এখানেই শেষ, শুধু একটি নাম, শিরিন। সেই মুহূর্তে তানভীরের মনে একটার পর একটা প্রশ্ন জন্ম নিতে শুরু করলো। শিরিনকে? চিঠিটি কে লিখেছিল? কেন এটি একটি বইয়ের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল? আর যদি এটি সত্যি এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে 30 বছর ধরে কেউ এটি খুঁজে পেল না কেন? রেহানা বেগম এই লাইব্রেরির সঙ্গে জড়িয়ে আছেন প্রায় 32 বছর ধরে। এই ভবনের প্রতিটি তাক, প্রতিটি রেজিস্টার, প্রতিটি পুরনো বই তার কাছে প্রায় মুখস্থ। কিন্তু এই চিঠিটা পড়ার পর তার মুখে যে পরিবর্তন দেখা গেল, সেটা তানভীরের চোখ এড়ায়নি। তিনি কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর খুব শান্ত গলায় বললেন, শিরিন। শিরিন নামটা কোথায় যেন শুনেছি, কিন্তু ঠিক কোথায় তিনি মনে করতে পারছেন না। এরপর তিনি একটি পুরনো পরামর্শ দিলেন। লাইব্রেরির সদস্য নিবন্ধনের রেজিস্টার এখনো সংরক্ষিত আছে। যদি শিরিন সত্যি এই লাইব্রেরির সঙ্গে যুক্ত থেকে থাকে, তাহলে তার নাম সেই রেজিস্টারে থাকার কথা। এটাই তাদের প্রথম সূত্র হতে পারে। কথাগুলো বলার সময় রেহানা আবার জানালার দিকে তাকালেন। কয়েক সেকেন্ড কোনো কথা বললেন না। তার চোখে ছিল
এক ধরনের অদ্ভুত দ্বিধা। সেটা কি শুধু পুরনো স্মৃতি, নাকি আরো বড় কোনো সত্য যেটা তিনি এখনো বলতে প্রস্তুত নন? তানভীর তখনও জানতো না পুরনো সেই রেজিস্টারের একটি নাম এই তদন্তকে এমন একদিকে নিয়ে যাবে যেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকবে না। লাইব্রেরির সবচেয়ে পুরনো নথিগুলো সাধারণ পাঠকদের জন্য কখনো খোলা হয় না। দশকের পর দশক ধরে এই রেজিস্টারগুলো শুধু সংরক্ষণ করা হয়েছে কারণ এগুলোর প্রতিটি পাতায় এই শহরের মানুষের ইতিহাস লেখা আছে। তানভীর আর রেহানা সরাসরি চলে যান 1966 সালের সদস্য নিবন্ধনের খাতায়, কারণ চিঠির একমাত্র সূত্র ছিল একটি নাম, শিরিন। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ সেই নামটি সত্যি পাওয়া গেল। শিরিন আক্তার, বয়স 22 বছর, সদস্য নম্বর 347, পেশা ছাত্রী। নামের পাশেই লাল কালিতে লেখা একটি ছোট্ট মন্তব্য, সদস্য পদ স্থগিত, তারিখ 29 সেপ্টেম্বর 1966। তানভীর সঙ্গে সঙ্গে লাইব্রেরি কার্ডের তারিখটা মনে করার চেষ্টা করলো। বইটি শেষবার ইস্যু হয়েছিল 12 সেপ্টেম্বর, অর্থাৎ মাত্র 17 দিনের ব্যবধানে একজন নিয়মিত সদস্যের সদস্যপদ হঠাৎ বন্ধ হয়ে গেছে। কিন্তু কার নির্দেশে, কোন কারণে? রেজিস্টারে এর কোনো ব্যাখ্যা নেই। আরো অদ্ভুত বিষয় ছিল একই পাতায় থাকা অন্য সদস্যের নামের পাশে কোনো মন্তব্যই লেখা নেই, শুধু একজনের নামের পাশে এই লাল কালি। এটা কি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত ছিল, নাকি কেউ ইচ্ছে করেই করেছে? তানভীর ধীরে ধীরে রেজিস্টারের পরের পাতাটি উল্টায়, হয়তো সেখানে আরো কিছু লেখা থাকবে। কিন্তু পরের পাতায় শিরিনের নাম আর কোথাও নেই। মনে হচ্ছিল 29 সেপ্টেম্বরের পর সে যেন এই লাইব্রেরির ইতিহাস থেকেই হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে রেহানা খুব আস্তে করে একটি কথা বললেন, যদি রেজিস্টারে উত্তর না থাকে তাহলে উত্তর খুঁজতে হবে সেই সময়ের সংবাদপত্রে। ঘরের ভেতর আবার নীরবতা নেমে আসে, আর তদন্ত প্রথমবারের মতো লাইব্রেরির দেয়াল ছেড়ে শহরের অতীতের দিকে এগিয়ে যায়। রেজিস্টারে শিরিন আক্তারের নাম পাওয়ার পর তদন্তের পরবর্তী গন্তব্য ছিল শহরের সংবাদপত্রের আর্কাইভ, কারণ কোনো মানুষ হঠাৎ নিখোঁজ হলে তার কোনো না কোনো চিহ্ন স্থানীয় সংবাদে থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। ঘণ্টাখানেক ধরে একটির পর একটি পৃষ্ঠা খুঁজে দেখার পর অবশেষে একটি ছোট্ট সংবাদ চোখে পড়ল, তারিখ 30 সেপ্টেম্বর 1966। শিরোনামটি ছিল সংক্ষিপ্ত, তরুণী নিখোঁজ। সংবাদে লেখা ছিল, নীলগঞ্জ বাজার রোডের বাসিন্দা 22 বছর বয়সী শিরিন আক্তার গত 3 দিন ধরে নিখোঁজ হয়েছে। তার পরিবার জানিয়েছে তিনি সম্ভবত নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছেন। সংবাদের নিচে আরো একটি লাইন ছিল, পুলিশ বিষয়টি তদন্ত করছে, কিন্তু কোনো অপরাধের প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এরপর আর কোনো সংবাদ প্রকাশিত হয়নি। পরে পুলিশ ফাইলেও একই সিদ্ধান্ত লেখা ছিল, অপরাধের প্রমাণের অভাবে তদন্ত সমাপ্ত হয়েছে। প্রথম দেখায় সবকিছুই স্বাভাবিক মনে হতে পারে। একজন তরুণী নিখোঁজ হয়েছেন, কয়েক সপ্তাহ তদন্ত হয়েছে, তারপর মামলাটি বন্ধ। কিন্তু এখানেই শুরু হয় প্রথম বড় অসঙ্গতি, কারণ বইয়ের ভেতরে লুকিয়ে রাখা সেই চিঠিতে একটি বাক্য স্পষ্ট লেখা ছিল, শিরিন হারিয়ে যায়নি, ওকে হারিয়ে দেওয়া হয়েছে। যদি চিঠি লেখক সত্যি ঘটনার ভেতরের কিছু জানতেন, তাহলে সংবাদপত্র ভুল লিখেছিল, নাকি কেউ ইচ্ছে করে সত্যিটাকে অন্যরকম ভাবে তুলে ধরেছিল। একটি পুরনো সংবাদ হঠাৎ করেই 30 বছর আগের বন্ধ হয়ে যাওয়া একটি মামলাকে আবার প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। আর তদন্ত এখন আরো এক ধাপ এগিয়ে গেল। এখন পর্যন্ত তদন্তে যে তথ্যগুলো নিশ্চিতভাবে সামনে এসেছে সেগুলো খুবই অদ্ভুত। শিরিন আক্তার, বয়স 22 বছর, নীলগঞ্জ পাবলিক লাইব্রেরির একজন নিয়মিত সদস্য। রেজিস্টারের তথ্য অনুযায়ী তিনি শেষবার 1966 সালের সেপ্টেম্বর মাসে লাইব্রেরি থেকে একটি বই নিয়েছিলেন। এর কিছুদিন পরেই তার সদস্যপদ হঠাৎ স্থগিত হয়ে যায়। স্থানীয় সংবাদপত্র বলছে 27 সেপ্টেম্বর 1966 সালে
সন্ধ্যার দিকে তাকে শেষবার লাইব্রেরি থেকে বের হতে দেখা গিয়েছিল। তারপর তিনি আর কখনো বাড়ি ফিরে যাননি। পুলিশ তদন্ত শুরু করেছিল, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই মামলাটি বন্ধ করে দেয়, কারণ তাদের ভাষায় কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু এই তদন্তে এখন একটি জিনিস সবকিছুকে আলাদা করে দিচ্ছে। সেটা হলো বইয়ের ভেতরে লুকিয়ে থাকা সেই রহস্যময় চিঠি। চিঠির লেখক শিরিনের নাম জানতেন। তিনি শুধু নামই জানতেন না, তিনি এমন একটি দাবি করেছিলেন যা পুলিশের সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। শিরিন হারিয়ে যায়নি, ওকে হারিয়ে দেওয়া হয়েছে। এই একটি বাক্য পুরো ঘটনাকে নতুন অর্থ দিতে শুরু করলো। যদি চিঠির লেখক সত্যি বলে থাকেন, তাহলে তিনি কিভাবে জানলেন? তিনি কি শিরিনের খুব কাছের কেউ ছিলেন, নাকি তিনি এমন কিছু দেখেছিলেন যা আর কেউ দেখেনি? আর যদি চিঠির লেখক সত্যি ঘটনার একজন সাক্ষী হয়ে থাকেন, তাহলে এত বছর তিনি নীরব ছিলেন কেন? এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা, কিন্তু একটি বিষয় পরিষ্কার হয়ে গেল, এটি আর একজন নিখোঁজ মানুষের সাধারণ গল্প নয়। কারণ প্রথমবারের মতো কারো লেখা একটি চিঠি 30 বছরের আগের সরকারি তদন্তকেই সন্দেহের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আর ঠিক সেই কারণেই এই মামলাটি আবার খুলতে হবে। পুলিশের কাছে এটি ছিল একটি বহু বছর আগে বন্ধ হয়ে যাওয়া নিখোঁজের মামলা। সাধারণ নিয়মে এ ধরনের পুরনো ফাইল আবার খোলা হয় না। তবুও এই মামলায় একটি বিষয় আলাদা ছিল, বইয়ের ভেতরে পাওয়া হাতে লেখা চিঠি, যেটি আগের তদন্তে কখনোই পুলিশের হাতে পৌঁছায়নি। ইন্সপেক্টর কামাল উদ্দিন একটি বিষয় বুঝতে পারলেন, যদি চিঠিটি সত্যি 1960-এর দশকের হয়ে থাকে, তাহলে এটি নতুন প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে। তিনি সঙ্গে সঙ্গে পুরো মামলা পুনরায় খোলার সিদ্ধান্ত নেননি, বরং প্রথমে একটি প্রাথমিক অনুসন্ধান শুরু করার নির্দেশ দিলেন। কারণ চিঠিটি আসল নাকি পরে কেউ তৈরি করেছে সেটা নিশ্চিত হওয়া জরুরি। এরপর তিনি তদন্তকে 3টি ধাপে ভাগ করলেন। প্রথম ধাপ, চিঠির হাতে লেখা পরীক্ষা করা। দ্বিতীয় ধাপ, পুরনো পুলিশ রেকর্ড আর নথিপত্র আবার যাচাই করা। তৃতীয় ধাপ, 1966 সালের ঘটনার সঙ্গে এখনো জীবিত এমন প্রত্যক্ষ বা পরোক্ষ সাক্ষীদের খুঁজে বের করা। তার টেবিলের ওপর একটি নতুন ফাইল খোলা হলো। ফাইলের উপরে লেখা হলো অনেক বছর আগে বন্ধ হয়ে যাওয়া একটি নাম আবার পুলিশের নথিতে ফিরে এলো। কিন্তু কামাল উদ্দিন তখনও জানতেন না, এই তদন্ত শুধু একটি নিখোঁজের রহস্যই নয়, বরং শহরের বহু পুরনো চাপা পড়ে থাকা সত্যগুলোকেও ধীরে ধীরে সামনে নিয়ে আসবে। রেহানা বেগম এই লাইব্রেরিতে কাজ করছেন প্রায় 32 বছর ধরে। তবে 1966 সালে তিনি কর্মচারী ছিলেন না। তিনি ছিলেন এই লাইব্রেরির একজন নিয়মিত কিশোরী পাঠক, আর তার মা সেই সময় এখানকার সহকারী লাইব্রেরিয়ান ছিলেন। ইন্সপেক্টর কামালের প্রথম প্রশ্ন ছিল, তিনি কি শিরিন আক্তারকে চিনতেন? রেহানা কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর ধীরে ধীরে মাথা নাড়ান। হ্যাঁ, তিনি শিরিনকে চিনতেন। প্রায় লাইব্রেরিতে দেখা হতো। শিরিন নিয়মিত বই নিতেন, অনেকক্ষণ বসে পড়াশোনা করতেন। তবে নিখোঁজ হওয়ার সেই সন্ধ্যার কথা তার স্পষ্ট মনে নেই বলেই তিনি দাবি করেন। কিন্তু সাক্ষাৎকার যত এগোতে থাকে, ইন্সপেক্টর কামাল একটি বিষয়ে লক্ষ্য করেন। অতীতের অনেক ছোট ছোট ঘটনা রেহানার স্পষ্ট মনে আছে, কিন্তু শিরিনের শেষ দিনের কথা উঠলে তিনি বারবার থেমে যাচ্ছেন। কিছু উত্তর অসম্পূর্ণ রেখে দিচ্ছেন, কিছু প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। মনে হচ্ছিল তিনি যেন কিছু একটা বলতে চাইছেন, আবার নিজেকেই থামিয়ে দিচ্ছেন। অবশেষে দীর্ঘ নীরবতার পর রেহানা একটি নাম উচ্চারণ করেন, মনসুর। তার কণ্ঠে স্পষ্ট দ্বিধা। তিনি জানান, মনসুর ছিলেন শিরিনের খুব পরিচিত একজন। পড়াশোনায় সাহায্য করতেন। প্রায়ই লাইব্রেরিতে দুজনকে একসঙ্গে দেখা যেত। এর বেশি তিনি কিছু বলতে চান না। ইন্সপেক্টর কামাল চুপচাপ নিজের নোটবুক খুলে মাত্র একটি শব্দ লিখলেন, সেটি হলো মনসুর। সেই মুহূর্তে তদন্তে প্রথমবারের মতো একজন জীবিত মানুষের নাম সামনে এলো। আর ঠিক তখন থেকেই রহস্যের দিকটা নতুন পথে মোড় নিতে শুরু করলো। চিঠিটির হাতের লেখা বিশ্লেষণের দায়িত্ব দেওয়া হয় ফরেনসিক ডকুমেন্ট বিশেষজ্ঞ অধ্যাপক সুলতানা রশিদকে। তার কাজ চিঠিটি কে লিখেছেন তা বলা নয়,
বরং লেখার ভেতরে লুকিয়ে থাকা অভ্যাস, ধারাবাহিকতা এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্য খুঁজে বের করা। দীর্ঘ পর্যবেক্ষণের পর তার প্রথম প্রতিবেদনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। লেখাটি একটানা লেখা, মাঝপথে কোনো বড় বিরতি নেই, অক্ষরগুলোর ঢাল প্রায় একই রকম, চাপের মাত্রা পুরো লেখা জুড়ে ধারাবাহিক। এর মানে চিঠিটি একই ব্যক্তি একই সময় লিখেছিলেন। কিছু কিছু শব্দে কলমের চাপ হঠাৎ বেড়ে গেছে, আর কিছু অক্ষর স্বাভাবিকের তুলনায় আরো তীক্ষ্ণভাবে লেখা। এসব বৈশিষ্ট্য ইঙ্গিত দেয় লেখক হয়তো মানসিক চাপে ছিলেন অথবা খুব গুরুত্বপূর্ণ কিছু দ্রুত জানাতে চেয়েছিলেন। তবে অধ্যাপক সুলতানা একটি বিষয় স্পষ্ট করে দেন, শুধু হাতের লেখা দেখে কোনো ব্যক্তির পরিচয়, লিঙ্গ বা বয়স নিশ্চিতভাবে বলা যায় না। ফরেনসিক বিজ্ঞানের সীমাবদ্ধতা আছে, আর সেই সীমাবদ্ধতাকেই সম্মান করতে হয়। তবে তিনি একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন, যদি এই সময়ের অন্য কোনো চিঠি, ডায়েরি, স্বাক্ষর অথবা হাতে লেখা নথি পাওয়া যায়, তাহলে দুই লেখার বৈজ্ঞানিক তুলনা করা সম্ভব। আর সেখান থেকেই প্রথমবারের মতো চিঠির লেখকের পরিচয়ের দিকে এগোনো যাবে। এই মুহূর্তে তদন্তের সামনে একটি নতুন লক্ষ্য তৈরি হলো। রেহানার মুখে শোনা সেই একটি নাম, মনসুর। এখন তদন্তকারীদের দরকার মনসুরের হাতের লেখা মাত্র একটি আসল নথি, কারণ সেটি হয়তো 30 বছর ধরে বইয়ের ভেতরে লুকিয়ে থাকা এই রহস্যময় চিঠির প্রথম বাস্তব উত্তর এনে দিতে পারে। বন্ধুরা, 30 বছর ধরে বন্ধ হয়ে থাকা একটি নিখোঁজের মামলা একটি চিঠির কারণে আবার জীবন্ত হয়ে উঠেছে। কিন্তু এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটিরও উত্তর মেলেনি। শিরিনকে সত্যি কি হারিয়ে দেওয়া হয়েছিল? চিঠিটি লিখেছিল কে? আর মনসুরের নাম কেন বারবার এই রহস্যের কেন্দ্রে উঠে আসছে? ফরেনসিক বিশ্লেষণ বলছে চিঠিটি কোনো কল্পকাহিনী নয়, বরং এটি হয়তো এমন একজন মানুষের শেষ সাক্ষ্য যে সত্য জানতো কিন্তু প্রকাশ্যে বলতে পারেনি। তাহলে দ্বিতীয় পর্বে কি অবশেষে সামনে আসবে শিরিনের অন্তর্ধানের আসল সত্য? মনসুর কি শুধু একজন পরিচিত মানুষ, নাকি এই রহস্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র? আর সব প্রশ্নের উত্তর আমরা আপনাদের মাঝে নিয়ে আসব এই গল্পের দ্বিতীয় ও শেষ পর্বে। আর এই গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে যারা ইচ্ছুক অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে গল্পের দ্বিতীয় পর্বে। ধন্যবাদ।